নমস্কার, আমি আজকে এসে গেছি কাট্টু কথার আরেকটা নতুন এপিসোড নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছেন অতিথি ডক্টর সপ্তর্ষি বাসু, কিন্তু আমার জন্য উনি সপ্তর্ষিদা। ওয়েলকাম টু আওয়ার শো সপ্তর্ষিদা। থ্যাংক ইউ পৌলমি, থ্যাংক ইউ। গ্রেট মিটিং ইউ আফটার লং টাইম। খুব After ভালো a লাগছে। long আমি time. জানতাম না যে তুমি আছো, বাট আমি জানলাম আসার একটু আগে। সো ইটস ভেরি নাইস টু মিট ইউ এগেইন। একদম। তো দাদা, খুবই ভালো লাগলো যে তোমাকে আজকে আমরা অতিথি হিসাবে পেয়েছি। আজকে একটু জেনে নেব যে তোমার ছোটবেলা, তোমার কি ওখানেই ছোটবেলা? একদম একদম ওখানেই ছোটবেলায় আমার জন্ম। আচ্ছা। আর একদম মা বাবার হাত ধরে বা কোলে যখন আমি মানে পুজোটা দেখতে যেতাম, তো ওই পাড়াতেই বড় হওয়া, ওই পাড়াতেই মানে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলো, ওখানে বসেই বাড়িতে বসেই পড়াশুনো করা, এবং তারপরে আমার মেডিকেল প্রফেশন, আমি ডাক্তারি পড়েছি। ছোটবেলা থেকে ডাক্তার হতে চাই? ঠিক একদম ছোটবেলা থেকে ডাক্তার হবার পরিকল্পনা ছিল না। তখন যা হয়, তখনকার যে হাওয়া ছিল, মানে ওই তখনকার ওই চিত্রহার ওসবগুলো দেখে বম্বেতে যাব, মুভি করব, হিরো হব, অমিতাভ বচ্চন ফেভারিট হিরো। তো তারপরে আস্তে আস্তে যখন মা আমার পড়াশোনার মধ্যে ঢোকালো, না পড়াশোনাটা করতে হবে, তো তারপরে সিরিয়াসনেসটা বাড়লো পড়াশোনাতে। তারপরে বাঙালি ফ্যামিলিতে একটা থাকে যে ডাক্তার বা হ্যাঁ, ইঞ্জিনিয়ার। সেটা মানে আস্তে আস্তে যখন ক্লাস 10 এর পরে এখন ইচ্ছেটা আমার হয় যে না, হ্যাঁ কিছু করতে হবে সিরিয়াসলি। এবং তখনকার দিনে কিন্তু অ্যাকচুয়ালি ডাক্তার আর ইঞ্জিনিয়ার এই দুটো প্রফেশন খুব আগে রাখা হতো। এখন প্রচুর প্রফেশন আছে, মানে তখনকার দিনে মানে এরকম একটা ছিল যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হলে যেন জীবনটা বৃথা। একদম। মানে এখন ব্যাপারটা সেটা না, এখন প্রচুর প্রফেশন আছে, প্রচুর মানে মানুষজন বিভিন্ন অনেক জায়গায় অনেক রকমের রাস্তা খুলে গেছে, অনেক রাস্তা খুলে গেছে। তোমার স্কুলিং কোথায়? পাঠভবন। আচ্ছা, আর কলেজ? কলেজ তো তারপরে আমি ন্যাশনাল মেডিকেল, ন্যাশনাল মেডিকেল কলেজ। আচ্ছা, তো সেটা তো একটা 5 বছরের দীর্ঘ 5 বছর, তারপর ইন্টার্নশিপ, হাউস স্টাফ, তারপরে ডিফারেন্ট কোর্সেস, মানে তুমি কি বাইরে গিয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাস। হ্যাঁ, আমি ট্রেনিংস বাইরে নিয়েছি। আমি ইউএসএ তেও গেছিলাম সাম সার্টিফিকেট কোর্সেস করতে, এবং পরীক্ষা দিতে তো বাইরে যেতে হয়, ট্রেনিং নিতে বাইরে যেতে হয়, তো সেগুলো তো করতেই হয়। এখন তোমার কেমন ব্যস্ততা চলে? মানে ডাক্তারি তো করছি, সুতরাং ব্যস্ততা তো থাকবেই। তো আমি যে লাইনে আছি, এমার্জেন্সি, ক্রিটিক্যাল কেয়ার, এমার্জেন্সি ক্রিটিক্যাল কেয়ার, কার্ডিওলজি। আমি ইনস্টিটিউট নিউরোসায়েন্সে বহু বছর কাজ করেছি। সো নিউরো ক্রিটিক্যাল কেয়ারে আমার একটা ভালো রকম ট্রেনিং আছে। তো আই অলসো ডিল উইথ স্ট্রোক অ্যান্ড মানে যেটা এখন তো মানে হ্যাঁ, মানে সবকিছু, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সো আমি এমার্জেন্সি ক্রিটিক্যাল কেয়ার, এমার্জেন্সি কার্ডিওলজি, নিউরোলজি, ডায়াবেটিস এগুলো নিয়ে ডিল করি। আচ্ছা, আমরা এবার যখন এই টপিকে ঢুকছি, কার্ডিও রিলেটেড, মানে স্পেশালি আমরা বলি স্ট্রোক, হার্ট অ্যাটাক, এইগুলো তো হঠাৎ করেই মানুষের জীবনে হয়। এগুলো হওয়ার কিছু সপ্তাহ বা কিছু মাস আগে থেকে সেই মানুষটার মধ্যে সেরকম কি কোনো সিমটম দেখা যায়? দেখো, প্রথম কথা হচ্ছে আজকালকার দিনে যা আমাদের সকলের লাইফস্টাইল, আমাদের যা স্ট্রেস, সুতরাং আফটার 30 বা 40 পর তো অবশ্যই সবাইকে রেগুলার চেক আপ করতে হবে। ইটস এ মাস্ট। মানে এটা একটা তো শোনা যায় যে 6 মাস বা বছরে একবার, একদম বছরে একবার অন্তত। আফটার 40 ইটস এ মাস্ট, 1 বছর করতেই হবে। এবং যাদের স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস, স্ট্রোক, হাইপারটেনশন, হার্ট ডিজিজ এগুলো আছে, বা কিডনি ডিজিজ, তাদের তো আরও ফ্রিকুয়েন্টলি মেটিকুলাসলি ডক্টরের কাছে চেক আপ করতে হবে এবং টেস্ট করতে হবে, যেটা ডক্টররা সাজেস্ট করবেন। সুতরাং হঠাৎ করে ডেফিনেটলি আমাদের কিছু সিমটমস আসতে পারে, সেগুলোকে অ্যাকর্ডিংলি আমাদের ডিল করতে হবে। মানে সেটা মানে যারা লেম্যানের পার্সপেক্টিভ থেকে কি করে বুঝবো যে? দেখো, যেটা আমি বললাম যে সবার আগে তোমাকে টাইম টু টাইম তোমার আগে ফ্যামিলি হিস্ট্রি, তোমার নিজের সম্বন্ধে, তুমি যদি নিজে ওবিজ হও, তোমার যদি ফ্যামিলি হিস্ট্রি থেকে থাকে, তোমার যদি নিজের কোনো শারীরিক সমস্যা হয়, তাহলে ডেফিনেটলি সেটাকে ইগনোর না করে সবার আগে ডক্টরের কাছে মানে যাওয়া উচিত। নিজের সমস্যাটাকে চেপে রেখে যে আমার কিছু হয়নি, ও ঠিক আছে, কারোর হয়তো মাথা ধরছে, অনেক সময় গ্যাসের ইয়ের থেকে, হ্যাঁ এটা তো একটা ভীষণ কমন সিমটম, যে সকলে একটা কোনো চেস্ট পেন লোকে ভাবে যে এটা কোনো গ্যাস থেকে হচ্ছে বা একটা হাইপার অ্যাসিডিটি থেকে। দ্যাট ইজ ভেরি ভেরি রং। এটা আজকালকার কিন্তু বয়সের কোনো হার্ট অ্যাটাক কোনো বয়সে হয় না। মানে আই হ্যাভ সিন হার্ট অ্যাটাক ইন 16-year-old
বয় অ্যাজ ওয়েল। আমরা রিসেন্টলি একটা সিসিটিভি ফুটেজেও দেখছি একটা ভীষণ ইয়াং ছেলে খুব ফিট, মানে একদম ডান্স করতে করতে গিয়ে ও লেগ প্রেস করছে এবং উইদিন সেকেন্ডে ছেলেটা পড়লো অ্যান্ড স্পট ডেড। হ্যাঁ, এই ব্যাপারে একটা কথা বলি, সাধারণত এই ধরনের ফিট তাদের কিন্তু কোনো হার্ট ডিজিজ অ্যাজ সাচ থাকে না, কিন্তু যেটা আমরা মিস করে যাই আমাদের অনেক ক্ষেত্রে একটা মায়োকার্ডিয়াল ব্রিজ বলে একটা টার্ম হয়, মানে আর্টারিটা হার্ট মাসলের যেটা সাপ্লাই করে সেটা ডাইরেক্ট না করে ডাইরেক্টলি মাসলের মধ্যে দিয়ে একটা অ্যামাউন্ট ট্রাভার্স করে তারপর বেরিয়ে আসে। তো যখন কেউ খুব বেশি স্ট্রেস থাকছে বা বেশি এক্সারসাইজ করছে, হার্ট মাসেলসটা বেশি কন্ট্রাক্ট করছে এবং ওই আর্টারিটাকে কম্প্রেস করছে, সেখানে ব্লাড সাপ্লাইটা কিন্তু যাচ্ছে না, সেক্ষেত্রে একটা কিন্তু সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তাছাড়া যদি কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে বা কোনো যদি কারুর স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকে, মানে হার্টটা খুব বড় হয়, যাকে আমরা বলি ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, সুতরাং এটা অনেক অ্যাথলিটসদের হয় বা জন্মগত অনেকেরই হয়, তো সেইগুলোই আর কি আমাদের পিক আপ করা রেগুলার টাইম টু টাইম। অনেকের সমস্যা হচ্ছে অল্প বয়স থেকে, তাদের সেগুলোকে ইভ্যালুয়েট করা, এগুলো যদি করা যায় সম্পূর্ণ চেকআপের মধ্যে একটা, হ্যাঁ, সেটা আমার মনে হয় আজকালকার দিনে যে লাইফস্টাইল, আমার মনে হয় সেটা অবশ্যই থাকা। সেটা কি একটা স্ট্রেসের থেকেও, মানে স্ট্রেস ইজ ডেফিনেটলি দেয়ার। যারা খুব লেট নাইট জাগেন বা যাদের ঘুম খুব কম হয়, যারা মনে করেন যে রাত্রিটা সারা রাত্রিতে জাগলাম সকালে আমি ঘুমিয়ে নিচ্ছি, অ্যাকচুয়ালি সেভাবে সেটা হয় না। দ্যাট ক্রিয়েটস এ হিউজ ইম্প্যাক্ট অন দ্য, মানে প্রত্যেকদিন যদি যেটা মেইন টাইম সেটা তো স্কিপ করে নরমাল লাইফ, at least 6 to 7 hours of solid sleep is required, ভীষণ ইম্পর্টেন্ট। এন্ড তার সাথে প্রপার ডায়েট ইজ অলসো, প্রপার ডায়েট অবশ্যই, মুভমেন্টস, হ্যাঁ মুভমেন্টস। অনেকে এবং সারাক্ষণ বসে থেকে কাজ করেন ল্যাপটপ বা কম্পিউটারে, তাদের অ্যাটলিস্ট খুব জিমে না গেলেও অ্যাটলিস্ট হাঁটা বা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত। ড্রিঙ্কিং স্মোকিং কতটা এফেক্ট করে? স্মোকিং তো একেবারেই উচিত নয় করা, যদিও আমরা সেটা কেউই মানি না, সকলেই স্মোকিংটা ভাবি স্ট্রেস হলে স্ট্রেস বাস্টার, অ্যাকচুয়ালি সেটা নয়। স্মোকিং অনেক সমস্যার, ডায়াবেটিস বাড়ায়, HbA1c বাড়ায়, LDL কোলেস্ট্রল বাড়ায়, অ্যাথেরোস্ক্লেরোসিসকে প্রমোট করে এবং অনেক ধরনের প্রবলেমস আমরা জানি, লাং ক্যান্সার এবং ডিফারেন্ট ব্লাডার ক্যান্সার, এগুলো হয়, অনেক কিছু প্রবলেমস হয়। সুতরাং স্মোকিং ইজ অ্যান অ্যাবসলিউট নো। ড্রিঙ্কস, ইয়েস, রেড ওয়াইন ইজ গুড ফর হার্ট এবং আমাদের HDL বাড়ায়, খুব ভালো যদি আমরা সিঙ্গল মল্ট সপ্তাহে 2 দিন 2 পেক যদি খাওয়া যায়, অবভিয়াসলি সেটা ভাজাভুজি নয়, জাঙ্ক ফুড নয়, আমার মনে হয় একটু ড্রাই ফ্রুট, হ্যাঁ, ডেফিনেটলি ইট ইজ গুড, সামথিং, ইয়া ইটস গুড। অনেকের একটা ধারণা ক্লিয়ার করা দরকার যে ডায়াবেটিস টাইপ 1 আর টাইপ 2 নিয়ে মানুষের মধ্যে একটা ক্ল্যারিটি নেই, তো সেই ক্ল্যারিটিটা যদি একটু অডিয়েন্সকে। টাইপ 2 সাধারণত বয়স্ক মানুষদেরই হয় বা ওভার 30-40 হয়। টাইপ 1 অফকোর্স অনেক ইয়াং এজে আমরা দেখতে পাই এবং ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস যাদের আছে তাদের টাইপ 2 ডায়াবেটিস বেশি হয়। যাদের টাইপ 1 ফ্যামিলি হিস্ট্রি থাকলে তাহলে টাইপ 2টাই বেশি হয়। হ্যাঁ, ডেফিনেটলি টাইপ 1ও থাকতে পারে, সুতরাং সেখানেও আমাদের প্রপার ইভ্যালুয়েশন, প্রপার টেস্টিং এগুলো দরকার। তাহলে আমরা জানতে পারবো যদি সিমটমসগুলো হয়, লাইক বেশি জল তেষ্টা পাচ্ছে, বারবার ইউরিনেশনে যেতে হচ্ছে এবং খুব খিদে পাচ্ছে এবং ওয়েট লস হচ্ছে, এই সবকটাই ডায়াবেটিসের সিমটমস ইনিশিয়াল লেভেলে। হেয়ার লসও ডেফিনেটলি, কিন্তু যেগুলো বললাম প্রথম 3টে, পলিডিপসিয়া, পলিফেজিয়া এবং পলিফেজিয়া এবং বেশি জল খাওয়া, পলিফেজিয়া বেশি মানে খিদে পাওয়া এবং ডেফিনেটলি ওয়েট লস, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, কোন এজ থেকে তাহলে ডায়াবেটিসের স্ক্রিনিং যেন আমি বলছিলাম যে অবভিয়াসলি ফ্যামিলি হিস্ট্রিটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি ফ্যামিলি হিস্ট্রি বাবা মা দুজনের সাইড থেকেই ডায়াবেটিস থাকে, তাহলে অবভিয়াসলি আফটার 30 উই মাস্ট স্ক্রিন এবং অফকোর্স সিমটমস, হ্যাঁ আফটার 30 উই মাস্ট স্ক্রিন যদি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি ফাদার এবং মাদার বোথ সাইড থেকে থাকে। এবং অবশ্যই আমাদের ডায়েটটাকে সেভাবেই কিন্তু হ্যাবিটেটটা করতে হবে, ছোটবেলা থেকেই সেটা করতে হবে। সব রকম মানে জাঙ্ক ফুডস, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, কার্বোনেটেড ড্রিঙ্কস এগুলো খাওয়ানো যায় না। হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্স ডেফিনেটলি তো হয়, দিস আর ওয়ান অফ দ্য ফেনোমেনন। বাট এখন ডায়াবেটিসের
চেঞ্জেস অনেক কিছু হয়েছে। আগে আমরা যেভাবে ডায়াবেটিসটাকে দেখতাম, এখন অনেক হরমোনাল লেভেলে আমরা ডায়াবেটিসকে ট্রিট করি। এখন আমরা আগের থেকে এদের ওয়েট বেশি, ওবেসিটি উইচ ইজ ভেরি মাচ রিলেটেড টু ডায়াবেটিস, সো আমরা ওয়েটটাকে কম করানোর চেষ্টা করি সবার আগে, বিকজ দ্যাট এগেইন ক্রিয়েটস ডায়াবেটিস। এখন অনেক ধরনের স্টাডি এসছে, এখন অনেক ধরনের ইনজেকশনস আছে যেগুলো দিয়ে ওয়েট লস করা যায় এবং তাতে হেল্প হয় ডায়াবেটিসেরও অ্যাজ ওয়েল। যেটার জন্য আর কি আমি নাম নিচ্ছি না, বাট যেটার জন্য প্রচুর লোক আর কি হ্যাঁ, অবশ্যই ওয়েট তাই, লুজের অবশ্যই, জন্য হ্যাঁ, ইউজ অবশ্যই করছে তাই, আজকাল। অবশ্যই তাই। সেটা কি নেওয়া উচিত? না, সেটা নেওয়া উচিত মানে ডেফিনেটলি। যাদের এখন ডায়াবেটিস নেই তাদের? হ্যাঁ, এখন ওয়েট যদি থাকে তাহলে ডেফিনেটলি যাদের অনেক মানে মরবিড ওবেসিটি আছে, যাদের 100-র উপরে ওজন, ইন্ডিয়ান সিনারিওতে 100-র উপরে, বিদেশে আরো বেশি 125-30 আছে, তো বিদেশে তো হয়, ইন্ডিয়ার ক্ষেত্রেও অবভিয়াসলি মানে আমি যদি চাই যে 10 কেজি কমাবো, আমার নিলে কি শরীরের ভেতর না, সেটা দেখতে হবে যে আমার ব্লাড টেস্ট করতে হবে কিছু, আমার অন্যান্য কোনো সম্পূর্ণ doctor কোমরবিডিটিস recommended। আছে কিনা, আমার থাইরয়েডের কোনো ডিজিজ আছে কিনা, আমার কোনো প্যানক্রিয়াসের সমস্যা আছে কিনা, এগুলোকে আমাকে ইভ্যালুয়েট করে তারপরে অবভিয়াসলি ডক্টরের প্রেসক্রিপশন এবং ডক্টরের কনসালটেশন নিয়ে তারপরে এটা করতে হবে। আমাদের আজকাল যা লাইফস্টাইল, প্রচুর কোলেস্ট্রল, ফ্যাটি লিভার, তারপর গল ব্লাডার স্টোন, হরমোনাল ডিসফাংশন, এগুলো আমরা প্রত্যেক মানে আমাদের বয়স মানে আফটার 30 ভীষণভাবে আমরা মানে এটাকে ফেসও করছি, এবং সেটার জন্য স্ট্রেস লেভেল, হরমোনাল ডিসব্যালেন্সের জন্য আমাদের অনেকের পিম্পল হওয়া, এখানে প্রচুর মানুষের অনেক আঁচিল বা ভুঁড়ি, অনেক রকমের শারীরিক সমস্যা। এইগুলোর একটা জেনারেল কিভাবে এগুলোর থেকে আমরা অ্যাটলিস্ট একবারে তো হয় না, বাট ওভার দ্য পিরিয়ড অফ টাইম কিভাবে এগুলোর থেকে? সবার আগে আমার যেটা মনে হয় সেলফ অ্যাওয়ারনেস, যেটা সবার থাকা উচিত। সবার আগে সেলফ অ্যাওয়ারনেসটাকে নিজের মধ্যে থাকতে হবে, এবং অবভিয়াসলি আজকালকার দিনে একটা ভালো বলবো খারাপ বলবো, সবাই নিজেকে ডক্টর মনে করে, সো গুগল ডক্টর বলে একটা কথাই আছে, তো সেইটাকে আমার মনে হয় দরকার হলে ডেফিনেটলি দেখতে পারা যায়, কিন্তু সেটার উপরে পুরোপুরি কনফিডেন্ট হয়ে বা বিশ্বাস হয়ে নিজের ট্রিটমেন্টটা নিজে স্টার্ট করাটা একেবারেই উচিত না। সো কনসাল্ট আ ডক্টর, এই সমস্যাগুলো যাদের হচ্ছে সেই সিমটমসগুলোকে শেয়ার করা উইথ এ প্রপার ডক্টর, কনসাল্ট করা এবং টাইম টু টাইম সেগুলোকে ইভ্যালুয়েট করা। আমি একবার দেখালাম, ডক্টর বলে দিলেন এগুলো খেতে হবে, 3 মাস পরে আবার ফলো আপে আসা। অনেকে যান না, অনেকে যান না। বা আরেকটা জিনিস আমি দেখেছি, যারা হয়তো 40+ সবে ডায়াবেটিস ধরা পড়েছে, কোলেস্ট্রল হয়েছে, 3 মাস পরে ডক্টর আসতে বললেন, দেখা গেল ব্লাড রিপোর্টস একদম নর্মাল হয়ে গেছে, তারপরেই আবার ব্যাক টু নর্মাল লাইফ। আমি ওষুধ সব খাওয়া ছেড়ে দিলাম, আমি ঠিক আছি, আমি আর ডক্টরের কাছে ফলো আপে গেলাম না। সো আফটার আ ইয়ার ইউ গেইন ওয়েট, আবার যখন আমার মনে হলো শরীরে অস্বস্তি হচ্ছে, এগেন আই গো টু আ ডক্টর, তখন দেখা গেল ইটস হেভিয়ার, আরো বেড়ে গেছে কোলেস্ট্রল, আরো বেড়ে গেছে সুগার, HbA1c, ওয়েট বেড়ে গেছে। HbA1c-টা কি? HbA1c হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। লাস্ট 3 মান্থস ধরে আমাদের কিরকম সুগার কন্ট্রোল, মানে এখন যদি আমি একটা মিষ্টি খাই বা দুটো মিষ্টি খাই, আমার হয়তো সুগারটা একটু বাড়বে, স্পাইক করবে, বাট সেটা ডাজন্ট মানে একটা পার্টিকুলার রিডিং ডাজন্ট ইভ্যালুয়েট যে তোমার সুগার আছে না নেই। বা আমি হয়তো সারাদিন লাস্ট 2 দিন 3 দিন ধরে খুব রেস্ট্রিক্টেড খাচ্ছি, হয়তো আমার ডায়াবেটিস আছে, আবার সুগার ফাস্টিং বা পিপি আসতেই পারে নর্মাল, কিন্তু আমার লাস্ট 3 মান্থস ধরে কিরকম কন্ট্রোল, মানে সেইটার একটা টোটাল ইভ্যালুয়েশন HbA1c করে। সেখানে দেখেই নির্ধারণ করা যায় যে সেটা, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে তোমার ডায়াবেটিসটা আছে কিনা, কি লেভেল, কি ধরনের ওষুধ দিতে হবে। ডায়াবেটিস থেকে আর কোন মানে আর কি ধরনের ট্রিগার হতে পারে? সবকিছু। ডায়াবেটিস ইজ সাইলেন্ট কিলার। আমার হার্টের প্রবলেম হতে পারে, আমার নার্ভ ড্যামেজ হতে পারে, আমার স্ট্রোক হতে পারে, আমার কিডনি এফেক্ট করতে পারে, আমার চোখের প্রবলেম হতে পারে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, অবভিয়াসলি পায়ের প্রবলেম ঝিনঝিন হয়, যে ডায়াবেটিক নিউরোপ্যাথি যেটা বললাম, নার্ভ ড্যামেজ করে দেয়, এবং পায়ের মধ্যে অদ্ভুত কিছু মানে কি বলে ওটাকে, স্কিন ডিজিজের মতো হয়ে যায়, যেগুলোর জন্য অনেকের মানে এরকমও শোনা গেছে যে পা কেটে বাদ দিয়ে দিতে হয়েছে। হ্যাঁ, সেটা হয়, যেটাকে আমরা বলি ডায়াবেটিক ফুট আলসার। এবং আনকন্ট্রোল ডায়াবেটিসে আমাদের ভেনাস আলসার হয়, সেখানে আমরা হয়তো ইচিং হয়, সেখান থেকে আমরা যেহেতু আমরা মানে সেটা ডায়াবেটিসের জন্যই ওই ইচিং, একদম, এবং সেখান থেকে হয়ে যায় এরিয়াটা, সুতরাং ভালো করে ড্রেসিং হয় না, ইনফেকশনটা খুব তাড়াতাড়ি যাদের ডায়াবেটিস আছে তাদের ধরে নেয়, সুতরাং সেখান থেকে
ম্যাসিভ ডায়াবেটিক ফুট আলসার, সেকে গ্যাংগ্রিন হয়, সেখান থেকে হোয়াট ইজ গ্যাংগ্রিন? গ্যাংগ্রিন হচ্ছে পুরো পচে যাওয়া যাকে বলে। সো সেটা কিন্তু হয়, এবং আনকন্ট্রোল ডায়াবেটিস হলে, এবং আমাদের হয়তো পাটাও বাদ দিতে হয়, অ্যাম্পিউটেশন যেটাকে আমরা বলি। অ্যাম্পিউটেশন। থাইরয়েডও কি এতটাই ডেডলি? মানে ডায়াবেটিসের তুলনায় থাইরয়েড? দেখো, ডেডলি মানে যদি কন্ট্রোলে না রাখা হয়, there are many other symptoms যেটা মানে হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড হলে হয়। সুতরাং অবশ্যই যেটা বললাম, ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস, মানে আমার মায়ের হাইপোথাইরয়েড যদি যেমন থাকে, হাইপোথাইরয়েড আছেন, আমার কি সেটা হ্যাঁ সেটা অবভিয়াসলি Bloodline ফ্যামিলি থেকে হিস্ট্রি, আসার? হ্যাঁ সে সম্ভাবনা ডেফিনেটলি আছে। কিন্তু এগেন ওই যে বললাম তোমাকে, যখন রুটিন চেক আপ তুমি করবে, সেখানে তোমার একটা ফ্রি T3 T4 TSH করতে হবে, এবং দেখতে হবে তোমার থাইরয়েড লাস্ট লেভেল 3 মান্থসের আমার কিরকম? না, ওটা তো HbA1c ওটা বললাম, HbA1c, আর আচ্ছা, হ্যাঁ। ফ্রি T3 T4 টা তোমার থাইরয়েডের। আচ্ছা, থাইরয়েড। কিডনি, থাইরয়েড, কিডনি, হার্টের উপর স্ট্রেস, টেনশনের কতটা কিভাবে প্রভাব পড়ে? দেখো, স্ট্রেস হলে আমার হাইপার অ্যাসিডিটি হবে, যদি হাইপার অ্যাসিডিটি হয় বা স্ট্রেস হয়, সেখান থেকে হাইপার টেনশন হবে, যদি হাইপার টেনশন হয় তাহলে স্ট্রোকের পসিবিলিটিস আছে, যদি হাইপার টেনশন বেশি বাড়ে তাহলে আমার রেনাল প্রবলেমসও হবে। তো এই সব কিছুই কিন্তু আমার ইন্টার রিলেটেড, এভরিথিং ইজ ইন্টার রিলেটেড। সুতরাং উইথ এজ, উইথ ফ্যামিলি হিস্ট্রি, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কিডনি ফাংশন, লিভার ফাংশন, এবং অফকোর্স ভিশন, যদি ডায়াবেটিস থাকে তাহলে ভিশনটাকেও চেক করতে হবে, যেটা আমি বললাম ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয় বা ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়। সুতরাং এই সব কিছুই রিলেটেড। ডায়াবেটিসের জন্য ব্লাড প্রেশারেও, হাই ব্লাড হ্যাঁ প্রেশার, অবভিয়াসলি, মানে হাই ব্লাড প্রেশার সবই ইন্টার রিলেটেড। মানে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে তোমার, তাহলে লিপিডটাও ঠিক মতো কন্ট্রোল করতে হবে। তো এভরিথিং ইজ ইন্টার রিলেটেড, এভরিথিং ইজ ইন্টার রিলেটেড। পোস্ট কোভিড মানুষে অনেক তাড়াতাড়ি অনেক ছোট ছোট কারণেই বেশি অসুস্থ হয়ে পড়ছে, বা মানুষের ইমিউনিটি পড়ে যাচ্ছে, সেটা শোনা যায়। সেইটা নিয়ে তুমি কি বলবে? দেখো, কোভিড একটা এমন ফেজ গেছে, বিশেষ করে শুধু ডাক্তারদের নয়, ডাক্তার, কেয়ার গিভার্স এবং যে সমস্ত মানুষ এখনো ভালোভাবে রয়েছেন এবং যারা আমাদের ছেড়ে চলে গেছেন, ইটস এ havoc, it has created a havoc in everyone's life. ওই টাইমের একটু এক্সপিরিয়েন্স হচ্ছে? এক্সপিরিয়েন্স তো বলতে গেলে হয়তো 1 ঘন্টা কেটে যাবে, বাট এগেন হ্যাঁ, ইট ওয়াজ এ ভেরি ভেরি টাফ টাইম। আমি প্রায় 6 মাস 8 মাস ফ্যামিলির থেকে আলাদা ছিলাম, এবং আমি খুব ক্লোজলি দেখেছি। মানে আই ওয়াজ দ্য SPOC অফ মাই হসপিটাল, আমি 2টো স্যাটেলাইট সেন্টারের ইনচার্জ ছিলাম। তো রেগুলার সকালবেলা আমাকে বেরোতে হতো 8টা সাড়ে 8টার সময়, 11টা সাড়ে 11টায় বাড়ি ফিরতাম, সারা রাত্রির ফোন আসতো, কেউ না কেউ, ওটা তো পড়তেই হতো, পিপি, মানে 5-6 বার পিপি পড়তে হতো, চেঞ্জ করতে হতো। এবং ডনিং এর থেকে ডফিংটা অনেক বেশি রিস্কি ফর আ ডক্টর, বিকজ আমি যখন বেরোচ্ছি একটা কোভিড জোন থেকে, তখন আই এম ফুললি উইথ দ্য ভাইরাস। কিন্তু আমি যখন ঠিক করে যদি আমি ডফ না করতে পারি, আমার মধ্যে আই উইল ইনটেক দ্য ভাইরাস। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল ওইটা, বাট ইট ওয়াজ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। মানে ঘুম সব কিছু দেখিয়ে দিয়েছে যে কোভিড যে ইটস নাথিং, মানে অনেক কিছু শিখিয়েছে মানুষকে। এবং অবশ্যই বলবো, যেটা কোভিডের পরে, যেটা তুমি প্রশ্নটা আগে করলে, যে কোভিডের পরে হ্যাঁ মানুষের ডেফিনেটলি এই সর্দি কাশি জ্বরটা অনেক প্রলংড হয়েছে, বিকজ কোভিড এখন তো মিলিয়ে গেছে, কমিউনিটিতে মিলিয়ে গেছে। কিন্তু যেই ফ্লু লাইক, আমাদেরকে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে, বাট এগেন অনেক ক্ষতিও করেছে, অনেক কিডনিতে, হার্টে, হ্যাঁ অনেক অনেক আমরা দেখেছি কিন্তু এটা যে রেনাল ইনফার্ক্ট হচ্ছে, বা ভ্যাকসিন থেকে যারা 3টে শট নিয়েছে তাদেরও কিন্তু রেনাল ইনফার্ক্ট হয়েছে, এবং অনেক সমস্যাই করেছে। বলবো না, অনেকে বলে যে আগে আমি তাড়াতাড়ি একটু রিকভার করে যেতাম, এখন এটা নিয়ে আমি অত 1-2 সপ্তাহ আরো ভুগছি। একদম ঠিক, মানে ফ্লু লাইক সিমটমসটা বেড়ে গেছে, অনেক প্রলংড হয়েছে। কাশিটা যেটা হয়তো 5 দিন 7 দিনে কমে যেত, সেটা তো 1 মাস কন্টিনিউ করছে। সো দ্য ভাইরাসের যে গতিবিধি বা ভাইরাসের যে স্ট্রেন, সেটা পাল্টে গেছে। এখন কোভিড কিন্তু সব জায়গাতেই আছে, কমিউনিটিতেই আছে, রূপ বদলে আছে। অতটা হয়তো ভিরুলেন্ট নয়, কিন্তু এগেন সিমটমস ক্রিয়েট করছে, এবং এই জিনিসটাকে যেটা বললাম যে অনেক প্রলং করে দিচ্ছে। এবার আসি আমাদের আরেকজন প্রিয় মানুষ, আমাদের ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন, যার খুবই কাছের মানুষ এবং ডক্টর হিসেবে আমরা সবাই আপনাকে জানি। দাদার
সাথে কতদিনের সম্পর্ক, এবং দাদাকে ট্রিটমেন্ট করার এক্সপিরিয়েন্স, মানে দাদার এই রিসেন্টলি যে আমরা শুনেছিলাম যে খুবই অসুস্থ হয়ে গেছিলেন, কি কারণে হয়েছিলেন, যদি বলা সম্ভব হয়। প্রথম কথা হচ্ছে দাদার সাথে মিট করা এবং দাদাকে যতটুকুই হোক আর কি চিকিৎসা সব তো আমি করিনি, মানে ইট ওয়াজ এ টিম অফ ডক্টরস। বাট হ্যাঁ, প্রথমটাতে অবভিয়াসলি প্রথম প্রথম ফোন কবে? কলটা আমার আসে, ডেফিনেটলি আমার কাছেই আসে। তো কিন্তু দাদার টাইমিং, মানে আমি দাদাকে বলেছিলাম যে নেক্সট 15-20 মিনিটের মধ্যেই আসতে হসপিটালে, এবং হি কেম, এবং সঙ্গে সঙ্গে আমরা জিনিসটাকে ডিটেক্ট করি যে একটা প্রবলেম হতে পারতো। দ্যাট হ্যাজ বিন অ্যাবর্টেড ইন আ ভেরি নাইস ওয়ে। এখন দাদা ইজ ফিট অ্যান্ড ফাইন, দাদার এখন কোনো প্রবলেম নেই, অ্যান্ড হি ইজ ডুইং টাচউড ভেরি ওয়েল। এবং আমাদের সকলের খুব প্রিয় অন্য ধরনের একটা মানুষ। আমরা চাই যে উনি ভালো থাকুন এবং খুব খুব সুস্থ থাকুন। আর ওনাদের এত অ্যাক্টিভ লাইফস্টাইল, স্ট্রেস সবার, মানে আমাদের প্রফেশনের যে স্ট্রেস সেটার থেকে অনেক অনেক বেশি স্ট্রেস ওনাদের ওপর থাকে। তো এরম সেলিব্রিটিদের সমস্যাগুলোকে যখন ডিল করতে হয় তখন মাথায় কি চলে, এবং এরকম আর কোন কোন সেলিব্রিটিকে এই মুহূর্তে দেখছেন? না, সেলিব্রিটি মানে সবাই খুবই, মানে দাদা তো, দাদাকে নিয়ে তো আমার কিছু বলারই নেই। মানে দাদা আমার কাছে জাস্ট লাইক সবার যেমন দাদা, আমারও দাদা। তো আমি মানে কি বলবো, প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়কেও দেখেছিলাম, অন্য ধরনের এক মানুষ, অন্য অভিজ্ঞতা। সেটাও একটা খুব মানে অন্য ধরনের অভিজ্ঞতা, অন্য ধরনের মানুষ। ওনাকেও আমি টিমে ছিলাম চিকিৎসা যখন ওনার হয়েছিল। তো আরো বেশ কিছু মানুষকে আমার সুযোগ হয়েছিল, যাদেরকে আমরা ছুতে পারি না, মানে না, তাদেরকে অত কাছ সেটা তো থেকে, মানে অনেক ডাক্তারবাবুরাই আছেন যারা যাদের এরকম অভিজ্ঞতা হয়। বাট ঠিক আছে, মানে সবাই তো মানে ওনারা ডেফিনেটলি অনেক গণ্যমান্য ব্যক্তি, বাট আফটার অল মানে আমি যদি ওইভাবে দেখি তাহলে তো আমি ডাক্তারিটা করতে পারবো না। আমাকে সেই জায়গায়, হ্যাঁ, মানে সেই জায়গাটাকে আমাকে রাখতে হবে অবভিয়াসলি। তো যখন ওনাদেরও আমি দেখছি, তখন উনি আমার কাছে পেশেন্ট, সেই হিসেবেই করতে হয়। অবভিয়াসলি ওনাদের যে জগৎ, সেটা আমরা সকলেই অ্যাডোর করি যে সেই জায়গায় ওনারা আছেন। তো এরকম বেশ কিছু মানুষের সাথে আমার আলাপ হয়েছে আমার প্রফেশনের জন্য। আচ্ছা, ভালো হার্ট রাখার জন্য কিছু টিপস দাও। সবার আগে স্ট্রেসটাকে কমাতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকজ অত চিন্তা করলে, অত অ্যাংজাইটি নিলে কিন্তু মুশকিল। হাসতে হবে মন খুলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খাওয়া দাওয়াটা রুটিনলি করতে হবে, টাইমে করতে হবে, বেশি জাঙ্ক ফুড না খেলেই ভালো। সবাই আমরা ভোজন রসিক, খেতে ভালোবাসি, ডেফিনেটলি মাঝে মাঝে খাওয়া হয়ে যায়, কিন্তু খাওয়াটাকে ব্যালেন্স করতে হবে। মানে আমার একদিন যদি খুব বেশি খাওয়া হয়ে যায়, পরের দিনটাকে আমাকে একটু মেনটেন করতে, এক্স্যাক্টলি, একটু ফিজিক্যাল এক্সারসাইজ, যে সবসময় যে জিমে গিয়ে ডাম্বেল তুলতে হবে না। 1 ঘন্টা হাঁটা গুড, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বাড়িতে গুড, প্রপার স্লিপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট 7 ঘন্টা 6 ঘন্টা প্রপার স্লিপ। সেটা আমাদের, আমি জানি সকলেই যারা আইটি প্রফেশনে আছে, যারা অভিনয় করে, যারা মানে বিভিন্ন প্রফেশনে, ডাক্তার, আমার কথাও বলবো, মানে এটাও আমি যারা অনেক ডাক্তাররা যারা সারা রাত জেগে কাজ করেন, বা যারা আইসিইউতে সেই সমস্ত মানুষদের টানা হয়তো নাইট ডিউটি গেছে, তাদেরও ডেফিনেটলি শরীরের তো একটা ক্ষতি হয় ডেফিনেটলি। বাট একটা বয়সের পরে সেটা আর শরীর নিতে পারে না। মানে আমরাও অবভিয়াসলি ডাক্তারি করতে গেলে বা ডাক্তার হতে গেলে যে স্ট্রেসটা, যে পরিশ্রমটা দরকার, সেটা তো আমরাও করেছি রাতের পর রাত 36 ঘন্টা ঘুম। আমরা শুনিও যে দ্যাট ইজ দেয়ার। বাট হ্যাঁ, একটা সময়ের পরে শরীরটা যখন আস্তে আস্তে when you're aging, তখন ওই জায়গাটাতে একটু মানে রণে ভঙ্গ দিতে হয় আর কি। তো তখন একটু সেইভাবেই লড়াইটা করতে হয়। হ্যাঁ, মানে আমরা শুনি যে ডাক্তারদেরও অনেক সময় যে এত স্ট্রেস নিয়েছেন, অনেক ইয়াং ডক্টরদেরও হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। একদম, অনেকের হয়েছে। অনেক, মানে তুমি সেটাকে কিভাবে ডিল করো তোমার পার্সোনাল লাইফে? হোয়াট ইজ দ্য, মানে বেশ আমরা কয়েকজন বন্ধু বান্ধব ডেফিনেটলি হঠাৎ করে, যাদের আমরা দেখেছি, আমাদের খুব কাছের বেশ কয়েকজন বন্ধুকেও আমরা হারিয়েছি হঠাৎ করে। তো কি বলবো, মানে এগুলো খুব আনফর্চুনেট।
কিছু ক্ষেত্রে হয়তো সব সময় মেডিকেল লজিক বা মেডিকেল সায়েন্স কাজ করে না এরকম ঘটনাতে। হঠাৎ একটা মানুষ ভালো ছিল, হঠাৎ পরের দিনে শুনলাম সেই মানুষটা নেই। সো ডেফিনেটলি খারাপ লাগে এগুলোতে। ওই যেটা বললাম, চেক আপ। অনেকে আমরা দেখেছি যে হয়তো সিগারেট বা অ্যালকোহল নেন না, তাদেরও হঠাৎ করে কিছু হয়ে যায়। তো হ্যাঁ, মানে এটা তো ভীষণ রাইট, এগুলো হয়, এগুলো হয়। মানে সব সময় যেটা বললাম আমি, সব সময় ম্যাথমেটিক্স কাজ করে না। বাট এগেইন আমি আবার বলবো যে প্রপার লাইফস্টাইল, প্রপার স্লিপ, প্রপার ডায়েট, এগুলো ডেফিনেটলি অনেকটা এগিয়ে নিয়ে যাবে। এখন আগেকার দিনের মানুষরা বা আমাদের ঠাকুমা দিদিমা বা তোমার ঠাকুমা দিদিমাদের যে স্ট্রেংথ ছিল বা যে মানে তারা যে এজ অবধি তারা বেঁচে থাকতেন বা তারা যেভাবে অসুস্থ না হয়ে বা হসপিটালাইজ না হয়ে 70-75 এক্স্যাক্টলি, সেটা নিয়ে এখন কিন্তু সব মেডিকেল ফেসিলিটিস আছে। এখন কিন্তু সব রকম ডায়াগনস্টিক্স, তখন তো কিছুই ছিল না, তাও তারা অনেক হয়তো খাবারটা ডায়েট যেটা আমি বললাম অনেক খাঁটি ছিল। এখন তো প্রচুর বাইরে অর্ডার করে খেতে না, বাড়ির খাবারই ওনাদের পুরো জীবন ওনারা কাটিয়েছেন। বাইরের খাবারটা ভীষণই আমাদের কখনো সখনো ঠিক আছে একদম। আমার মাই পডকাস্টটা দেখলে খুবই মানে বলবে যেটা তুমি এটা বলছো সত্যি কথা, যে এখন মানে যত বয়স বাড়ছে এটাই মনে হচ্ছে যে বাইরের খাবারটা যতটা না খেয়ে নিজের হোম কুকড ফুড এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্স বা নিজেদের কর্টিসল যেটা এখন বলছে, মানে এই ব্যাপারটা নিয়ে যদি একটু কিছু বলো না, আমারও এটা জানার। এগুলো দেখো সমস্ত মানে হরমোনাল লেভেলস, যেটা টাইম টু টাইম তোমাকে যদি সমস্যা হয় সেগুলোকে চেক করতে হবে। কর্টিজল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট হরমোন। ওটা কিভাবে আমাদের শরীরকে মানে কর্টিজল ইজ ডেফিনেটলি এ হরমোন উইচ মানে হ্যাজ আ হিউজ রোল ইন ইয়োর বডি। তো সেটাকে তোমাকে নর্মাল লেভেলে রাখাটা খুব দরকার। মানে কর্টিজল লেভেল ইনক্রিজ মানে অনেক ডিজিজ তোমার এফেক্ট করবে তোমার শরীর। সেটা সম্পূর্ণ খাওয়া দাওয়া দিয়ে, আমরা খাওয়া দাওয়া দিয়ে, স্ট্রেস দিয়ে এবং তোমার লাইফস্টাইল, এগুলো প্রত্যেকটা এফেক্ট করে। তো তোমাকে সেই হিসেবে তোমাকে মনিটর করতে হবে। অ্যাজ আই সেড, যে দু একটা টার্ম জাস্ট জেনে কিছু নিজের মতো করাটা উচিত না। গো টু আ ডক্টর ও ডায়েটিশিয়ানের কাছে যাও যদি প্রবলেম হয়। খাওয়ার যদি মনে হয় যে আমার ইনডাইজেশন হচ্ছে, আমার হাইপার অ্যাসিডিটি হচ্ছে, আমার ঠিক হজম হচ্ছে না, অনেক ক্ষেত্রে ল্যাকটোজ ইনটলারেন্স হয়। সো এই জিনিসগুলোকে নিজেকে আইডেন্টিফাই করা, অ্যাওয়ারনেস রাখা এবং নিজের শরীরটাকে বোঝা, নিজেকেই বুঝতে হবে। একদম। ইসিজি কি সাফিশিয়েন্ট নাকি ইকো করা উচিত? দেখো, ইসিজি একটা রেকর্ডিং অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট, যেটা যদি কোনো অ্যাকিউট কোনো ইভেন্ট হয় সেটা ধরা পড়ে, বা তোমার কোনো ইভেন্ট হয়ে গেছে সেটাও বোঝা যায়। ইকোকার্ডিওগ্রাফি হচ্ছে তোমার একটা মোশনে হার্ট আছে, তোমার যদি কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকে, তোমার ইজেকশন ফ্র্যাকশন কত, তোমার কোনো ওয়াল মোশন অ্যাবনর্মালিটি আছে কিনা, তোমার কোনো মানে ভ্যালভস যেগুলো আছে হার্টের সেগুলো ঠিকমতো মুভ করছে কিনা, কোনো রিজার্জিটেশন হচ্ছে কিনা, এই সমস্ত দেখা যায়। তোমার লেফট এট্রিয়াম কত বড়, তোমার কনসেন্ট্রিক লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে কিনা, ডায়ালেটেড কার্ডিওমা, এগুলো সমস্ত ডায়াগনোসিস হয়। কিন্তু তাছাড়াও এখন আমাদের কার্ডিয়াক সিটি অ্যাঞ্জিওগ্রাফি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিটি স্ক্যান অফ দ্য হার্ট যেটা আমরা বলি, সেটা করলেও কিন্তু অনেক কিছু ইনফরমেশন পাওয়া যায়। কি ইনফরমেশন? যেটা আমি বললাম, মায়োকার্ডিয়াল ব্রিজ আছে কিনা, যেমন আর্টারিটা মাসলের মধ্যে দিয়ে ট্রাভার্স করেছে কিনা। তখন কিন্তু খুব বেশি জিম করা যায় না, খুব বেশি ওয়েট লিফটিং করা যায় না, সেটা জানা। আমার ক্যালসিয়াম ডিপোজিশন হার্টে হচ্ছে কিনা, হয়তো আমি 45-47 আমার হাঁটাচলা করলে একটু এক্সারশনাল ডিসপ্নিয়া বা একটু শ্বাসকষ্ট হচ্ছে ওপর নিচ করলে, আমি কোলেস্ট্রলের ওষুধ খাই, সেই ডোজটা সাফিসিয়েন্ট কিনা, আমার বাড়াতে হবে কিনা, আমার ক্যালসিয়াম ডিপোজিশনটা কতটা হয়েছে, সেটা মাইল্ড, মডারেট, সিভিয়ার না ভেরি সিভিয়ার, এটা জানাটা খুব দরকার। আমার কোনো মায়োকার্ডিয়াল পারফিউশন ডিফেক্ট আছে কিনা, এটা জানার জন্য কিন্তু কার্ডিয়াক সিটি অ্যাঞ্জিওগ্রাফি ভীষণ হেল্পফুল। সো এগুলো অনেকটা হেল্প করে
এগুলো শুধুমাত্র এখন ইসিজি নয়, ইকোকার্ডিওগ্রাফি, কার্ডিয়াক সিটি অ্যাঞ্জিওগ্রাফি এবং অবশ্যই ব্লাড টেস্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট জানাটা যে কি আছে শরীরের মধ্যে। হেলথের জন্য অনেক সময় ডক্টররাই সাপ্লিমেন্টস দেন বা কিছু আয়রন ক্যালসিয়ামের ট্যাবলেটসও রেকমেন্ড করেন, সেইগুলো নেওয়াটা কি উচিত নাকি ফুড দিয়েও আমরা ওটাকে না, কভার কিছু করতে যেমন পারি? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি তুমি ফুড দিয়ে কিছু করতে পারবে না। তোমার আজকালকার দিনে আমরা এই রোদ্দুরে কেউই বেরোই না, ম্যাক্সিমাম যারা, অনেকে যেমন রাত্রিরে কাজ করে তাদের তো ভিটামিন ডি তারা দেখতেও পায় না, তাদের শরীরে যায়ও না। সো B12 যেটা বি টুয়েলভ তো ডেফিনেটলি আছে, কিন্তু ভিটামিন ডি এর কথা আমি এই মুহূর্তে বলছি যেটাতে সানলাইটের যে Sunlight-টা। এক্সটার্নাল সোর্স থেকে আসে, তো সেটা ডেফিসিয়েন্সি মানে অলমোস্ট 95% মানুষেরই আছে। তো সেটা টেস্ট করাটা ভীষণ ইম্পর্টেন্ট। ভিটামিন বি 12, ফলিক অ্যাসিড, যদি তাদের হেমোগ্লোবিন কম, তাদের আয়রন ডেফিসিয়েন্সি যাদের আছে, তো এগুলোর জন্য অবভিয়াসলি আমাদের আয়রন সাপ্লিমেন্টস দিতে হবে। যাদের অনেকেরই আমরা জানি আফটার 40 একটা মাল্টিভিটামিনের ডেফিসিয়েন্সি, মাল্টিভিটামিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকে হাঁটুর ইয়ের জন্য, হ্যাঁ, অনেকের ক্যালসিয়াম খেতে হয়, অনেকের ভিটামিন ই ডেফিসিয়েন্সি থাকে, অনেকের নকটার্নাল মাসল ক্র্যাম্পস হয় রাত্রির বেলা, তাদের জন্য ভিটামিন ই ভীষণ ভালো। কোভিডের মতো পরিস্থিতি যদি আবার আমাদের জীবনে ভগবান না করুক আসে, আমাদের মেডিকেল হেলথ কেয়ার সিস্টেম এখন কি অতটা তৈরি এরকম আবার একটা ঝড়কে সামলানোর জন্য? দেখো, কোভিড এন্টায়ার আমি আমাদের World- দেশের দেশের কথা কথা বলছো। দেশের কথাই বলছি এবং ওয়ার্ল্ডের কথাও, যেটা তুমি না, দেখো, যখন কোভিড এসছিল ইট ওয়াজ টেকেন বাই সারপ্রাইজ, মানে আমরা কেউই জানতাম না। রাইট রাইট কিন্তু রাতারাতি মানে আমরা দেখেছি যে টেম্পোরারি কিভাবে হসপিটাল করে দেওয়া হয়েছিল চায়নার মতো দেশে, এবং অফকোর্স আমাদের ইন্ডিয়াতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতটা সম্ভব মানে সবাই মিলে একসাথে খুব ভালো কাজ করেছে। সো ইনফ্যাক্ট ইন্ডিয়া কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের থেকে যেভাবে আমরা কোভিডকে অ্যাগ্রেসিভলি ট্রিট করেছি, উইচ ইজ ডেফিনেটলি খুব খুব ভালো। মানে আমি জানি বাইরেও প্রচুর ডক্টরসরা অনেকটা ডিফেন্সিভলি খেলছিল, আমরা সেখানে কিন্তু অনেকটা অ্যাগ্রেসিভলি মানুষকে ট্রিট করছিলাম, এবং প্রচুর মানুষ কিন্তু ভালোও হয়েছেন, সিমটমস ফ্রি হয়েছেন। সুতরাং যেটা আমরা বলি যে কোনো সমস্যা হলে কিন্তু উই নো হাউ টু গেট আউট অফ দিস। সো সবাইকে একসাথে সংঘবদ্ধ হয়ে একদম একসাথে কাজ করতে হবে, এবং আমরা আমাদের নলেজ, মেডিকেল নলেজ যেরকম আছে, বা আমাদের যারা সায়েন্টিস্টরা আছে, তারা ডেফিনেটলি দে উইল গেট দ্য প্রবলেমস, সর্ট আউট দ্য প্রবলেমস অ্যান্ড ফাইন্ড আ সলিউশন। তুমি যে প্রফেশনে আছো, প্রত্যেক দিন একটা যুদ্ধ বা লড়াইকে জয় করতে হয় তোমায়, এরকম প্রচুর এক্সপিরিয়েন্স হয়। কোনো একটা এক্সপিরিয়েন্স যেটা মনে দাগ কেটে গেছে, ভালোও হতে পারে খারাপও হতে পারে, বা অনেক সময় এরকমও হয় যে এরকম কিছু সিচুয়েশন হলো যেখানে ইউ ডিড ইউর বেস্ট বাট সামহাউ ইউ কুডন্ট সেভ দ্য পার্সন অর সামথিং লাইক দ্যাট, তখন পরিবারকে কি করে সামলানো বা তাদেরকে ডিল করা, মানে বিইং আ ডক্টর, আই থিঙ্ক দিস ইজ আ ভেরি ভেরি টাফ জব। সেটা কি একটা ঘটনার কথা তো মনে পড়ছে কোভিডেই। তো আমার ছেলের বন্ধু, তার বাবা ওয়াজ এফেক্টেড উইথ কোভিড। তো তারপরে খুব সিভিয়ারিটিটা বাড়ে, শ্বাসকষ্ট খুব বাড়ে, এবং হয় না, মানে মানুষের কিছু কিছু মানুষ আছে যারা খুব ফাস্ট ডিটোরিয়েট করে, ওনার ক্ষেত্রে সেটাই ছিল, এবং ভেন্টিলেটরে যায়। আই ওয়াজ ট্রাইং রিয়েলি হার্ড, ইনফ্যাক্ট এভরি ওয়ান, সিস্টার যারা আমাদের টিমে ছিল, এভরি ওয়ান ওয়াজ ট্রাইং। হি ওয়াজ অনলি 44, সো আই কুডন্ট সেভ হিম। এটা এখনও মনে পড়লে খুব খারাপ লাগে যে ইন স্পাইট অফ গিভিং দ্য বেস্ট আই কুডন্ট সেভ হিম। এবং যেটা তুমি বললে, ঘটনাটা যখন ঘটে আমার মনে আছে, তখন ইট ওয়াজ অ্যারাউন্ড 12:31 AM অ্যাট নাইট। তো
বেশ লাস্ট কদিন ধরেই খারাপ খুবই হচ্ছিল, বাট তাও চেষ্টা করে করে একটা জায়গায় রাখা হচ্ছিল, বাট তারপরে আর ওর শরীরটা দিচ্ছিল না। সো যখন ঘটনাটা ঘটে তখন I had to say to the family, so that was a very, very pathetic experience as a doctor. But this is again যেটা আমাদের শেখানো হয় যে you have to be very strong. But সেদিন কিন্তু আমি খবরটা দেওয়ার পরে I broke off, মানে আমার কিন্তু খুব ভেতর থেকে আমি ভেঙে পড়েছিলাম যে in spite of giving the effort আমি সেটা আমি বাঁচাতে পারিনি ওকে। কোনো সময় তো মেডিকেল সায়েন্সের বাট উপরেও আমরা এগেন যেটা আমি বলতে চাইছি আর কি, সবাই পেশেন্ট, বাট এখানে আমার ছেলের বন্ধুর বাবা, সো এই জায়গাটা কোথাও ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল আমাকে। বাট এগেন ওনার আত্মার শান্তি কামনা করি। ডক্টররা কিভাবে নিজেদেরকে ঠিক রাখে এই রকম সিচুয়েশন? কারণ তার পরের দিনই আবার আরেকটা নতুন এরকম বা আরো ক্রিটিক্যাল দেখো, কিছু ফেস তোমাকে তো নিজেকে ঠিক রাখতে হবে। দেয়ার আর স্ট্রেসফুল ডেজ যেখানে খুব খারাপ গেছে, প্রচুর পেশেন্টস ভর্তি হয়েছে, প্রচুর তোমার চিন্তা করতে হয়েছে, প্রচুর শারীরিক পরিশ্রম গেছে, মেন্টাল পরিশ্রম গেছে প্রচুর। তারপরে দ্য নেক্সট ডে ইউ হ্যাভ টু স্টার্ট ইউর ডে ইন আ ভেরি ফ্রেশ মাইন্ড, বিকজ ইউ হ্যাভ ভেরি লিটল টাইম। এটার জন্য কি কখনো থেরাপি বা কাউন্সিলিং এর হলে দরকার খুব ভালো হয়? হয়, বিকজ ডক্টরস আর অলসো হিউম্যান বিংস, এবং তোমার সেখানে ইউ নিড টু রিজুভিনেট ইয়োরসেলফ। ডক্টরদের সাইকোলজিক্যাল একদম হয়, ডেফিনেটলি বিষয়টাও। সমস্যা হয়, তো সেখানে কিছু অক্সিজেন লাগে। আমার অক্সিজেন যেমন দুর্গাপুজো, সো সেই জায়গাটা সামহাউ বেশ, যখন ডাক্তারি পড়ছি তার আগের থেকেই এটা আমার রক্তের মধ্যে আছে, এবং যখন ডাক্তারি পড়েছি ওই যেটা বললাম যে ওইটা আমি একটা অদ্ভুত এনার্জি পাই ওইটা অর্গানাইজ করে বা ওটার মধ্যে থেকে। আর অফকোর্স আই লাইক বিং সোশ্যাল, আমি ক্রিকেটকে খুব ভালোবাসি, ট্রাভেলিং হয় যাই, বাট অতটা হয় না। বাট এগেইন খেলা, ইডেন গার্ডেন্সে খেলা হলে আই এম অলওয়েজ দেয়ার। আমি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের একজন কমিটি মেম্বার, সো আমি খেলাটাকেও খুব ভালোবাসি, আমি খেলার মধ্যে থাকি, এবং মেডিকেল রিলেটেড প্রবলেমসেও আমি আছি, এবং আমি অনেক ক্রিকেটার্সদেরও ট্রিট করেছি, এবং কোনো মেডিকেল প্রবলেমে আই ওয়াজ অলওয়েজ দেয়ার। নিজে ভালো থাকলে তাহলে বাকিদেরও তো ভালো রাখতে পারবে। আর আমাদের অডিয়েন্সদের কি বলবে যে নিজেদের ঠিক রাখার জন্য বেসিক আমরা বারবারই বললাম যে ভালো খাওয়া, প্রপার স্লিপ, ওয়ার্কআউট, এইগুলো ছাড়াও মনকে ভালো রাখা, যেটা ভালো লাগছে সেটা করা অবভিয়াসলি, এবং গিভ টাইম টু দ্য ফ্যামিলি, ভেরি ভেরি প্রেশাস, অবশ্যই দেওয়া উচিত, এবং মা আর বাবা তাদের সাথে তাদের ভালো রাখা, তাদের সাথে সময় কাটানো ভেরি ইম্পর্টেন্ট। অডিয়েন্স যারা তোমাকে দেখাতে চান বা তোমার সাথে যোগাযোগ করতে চান, তোমাকে কি মেল করবেন বা ডিএম করবেন বা কোনো নাম্বার যেটা আমরা এই পডকাস্টের নিচে দিয়ে দেবো সেরকম কিছু? আমি নাম্বার বলে দিচ্ছি, 7980515851। আমি অ্যাভেলেবল, সো এনি প্রবলেমস আই এম রেডি টু হেল্প ইউ। এন্ড স্পেশালি কি প্রবলেমস সেটাও যদি তুমি বলো। মেডিসিনের যে কোনো প্রবলেম, কার্ডিওলজি, ডায়াবেটিস, ওয়েট লস, any emergency problems, anything. আমার তো একটা দরকার, যেটা হচ্ছে ওয়েট লস। আই উইল গেট ইন টাচ উইথ ইউ আফটার দিস পডকাস্ট। খুব ভালো লাগলো, খুব আজকে আমাদের অনেক ধরনের কনভারসেশন হলো। তুমি বলো আমাদের পডকাস্টে এসে তোমার কেমন লাগলো? আমি তো এটা পডকাস্ট বুঝতে পারিনি, আমি তোমার সাথে গল্প করছিলাম, তুমি যা যা মন থেকে প্রশ্ন করছিলে, আমি এটা সত্যি মন থেকে প্রশ্ন করার মনের মতো উত্তর দিচ্ছিলাম, কোনো জড়তা ছিল না। সো আমি তো প্রিপেয়ার্ড হয়েও আসিনি, আমাকে বললো, আমি ভুলেও গেছিলাম। ইনফ্যাক্ট আমি বলি, আমাকে সকালে ফোন করে সৌভিক বলছে যে আজকে কিন্তু আছে, আমি তো ভুলে গেছি। বলছে না আজকে এসো। ঠিক আছে, আমি ডেফিনেটলি আসবো। তারপর আমি এলাম, তারপরে তোমার সাথে গল্প হলো, ভালো লাগলো খুব।
খুব ভালো লাগলো, আমার মনে হয় দর্শকদেরও খুবই ভালো লাগলো এবং প্রচুর ইনফরমেশন পেলো যে ভবিষ্যতে কোনো না কোনো সময় এরকম কোনো সিচুয়েশন হলে তারা কিভাবে, এক তো তোমার নাম্বার থাকলো এবং তারা কিভাবে ওই টাইমটাতে নিজেদের মাথা ঠান্ডা রেখে এগোতে পারবে। আমার লাস্ট একটা কোয়েশ্চেন যেটা আমি মাঝখানে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে হঠাৎ করে হার্ট অ্যাটাক এবং পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়ার মাঝখানের যে টাইমটা, দ্যাট ইজ আ ভেরি ক্রুশিয়াল টাইম। সেই সময় মাথা ঠান্ডা রেখে অ্যাজ আ লেম্যান, হয়তো তাদের কাছে কোনো ওষুধও নেই, তারা কিভাবে নিজেরা প্যানিক না করে সেই মানুষটাকে ওই কিছুটা সময় স্টেবল রাখতে পারবে? খুব ভালো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে ডেঞ্জার সিগন্যালসগুলো জানতে হবে। আমার যদি সোয়েটিং হয়, আমার যদি বুকে ব্যথা হয় লেফট সাইডে, বা অনেক ক্ষেত্রে লেফট সাইডে ব্যথা হয় না, ব্যথাটা লেফট আর্মে রেডিয়েট করে, বা জ পেন হয় অনেক ক্ষেত্রে, ইন্টেন্স জ পেন হচ্ছে, এখান থেকে রেডিয়েট করছে জয়ে, এগুলো কিন্তু হার্ট অ্যাটাকের সিমটমস। সবার আগে সিমটমসগুলো জানতে হবে। প্যানিক করলে চলবে না, যেটা দরকার সময়, বিকজ প্যাথোফিজিওলজিটা বুঝতে হবে। একটা কোনো বড় আর্টারিতে কোনো ক্লট আটকে গেছে, মাসল যে ব্লাড সাপ্লাই হয়, ব্লাড সাপ্লাই হচ্ছে না, তার জন্য হার্টটাকে বেশি জোরে কন্ট্রাক্ট করছে, অক্সিজেন পাচ্ছে না এবং চেস্ট পেন হচ্ছে। তো সবার আগে যেটা রাখা উচিত, অবভিয়াসলি ডক্টরের, আবারও বলবো, ডক্টরের পারমিশন নিয়ে, অ্যাসপিরিন বা ইকোস্প্রিন, সেটা কিন্তু ডক্টরকে বলে অবভিয়াসলি তার আগে একটা ইসিজি করার দরকার, তার জন্য হাসপাতালে আসতে হবে, হাসপাতালে। কিন্তু তাড়াতাড়ি। টাইম ইজ ভেরি ভেরি এসেনশিয়াল, বিকজ যদি আমরা দেরি করি আমার কিন্তু হার্ট মাসেলস ড্যামেজ হবে। এবং অবশ্যই ইগনোর করা যাবে না জল symptoms। খাওয়ানোর চেষ্টা করে, জল খাওয়ালে, বিকজ মানে যে সমস্যাটা হবে, দের উইল বি মোর চান্স অফ ভমিটিং। সুতরাং ওরমভাবে জল খাইয়ে কিছু হবে না। কনসাল্ট আ ডক্টর, রাশ টু দ্য এমার্জেন্সি। ওষুধ আছে আমরা জানি, কিন্তু ওষুধের মিস ইউটিলাইজেশন হোক সেটা আমরা কেউই চাই না। চেস্ট পেন যদি হয় সেটা আর্লি ডায়াগনোসিস এবং ডোন্ট ডিলে, very very important. These are don't delay. Rush to an emergency. The doctor will decide, the emergency department will decide, ECG করা হবে এবং সিমটমস অনুযায়ী ট্রিট করা হবে। মানে অনেকক্ষণ ধরে প্রবলেম হচ্ছে, আমার একটা গ্যাসের ব্যথা বলে আমি বাড়িতে রয়ে গেলাম, 1 ঘন্টা কাটিয়ে দিলাম, নো। যেই মুহূর্তে মনে হবে যে একটা আনইজিনেস হচ্ছে, সঙ্গে সঙ্গে টেক আ কনসালটেন্সি। একদম। শুনে নিয়েছেন আপনারা সকলেই, এমন কিছু হলে সঙ্গে সঙ্গে একদম সময় ওয়েস্ট না করে চলে যাবেন আপনাদের নিকটবর্তী যে কোনো হাসপাতাল বা ডাক্তারকে ফোন করে, কাছাকাছি যেখানেই যাওয়া পসিবল। আমার মনে হয় আজকের পডকাস্টটা থেকে আমরা অনেক কিছু আইডিয়া পেলাম, বুঝলাম, জানলাম। এরকম আরও ভালো ভালো পডকাস্ট দেখার জন্য আমাদের কাট্টু কথা অবশ্যই দেখবেন। আপনাদের সকলকে পাশে চাই, তাহলেই আমরা আরও ভালো ভালো এপিসোড নিয়ে আসতে পারব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস আ লট। আজকে আসছি, দেখা হবে নেক্সট এপিসোড।